সময়টা তখন ১৯৯৬ সাল। ভারতের ছোট্ট একটা শহরের কিছু বন্ধুদেরকে আমরা দেখি। তাদের মধ্যে এই ছেলেটার নাম হলো বিক্রম। একটা মেয়েকে সে প্রপোজ করতে চায়, কিন্তু তার আগে বন্ধুদের সাথে বিষয়টা নিয়ে একটু প্র্যাকটিস করে নিচ্ছে। কিন্তু একবার এক্সপ্রেশন ঠিক থাকে না, তো আরেকবার ডায়লগ ঠিক থাকে না। এই ঝামেলার কারণে বিক্রম সিদ্ধান্ত নেয় মেয়েটাকে সে চিঠি লিখে প্রপোজ করবে। কিন্তু বাড়িতে গিয়ে সে যে ২ থেকে ৩ ঘন্টা ধরে চিঠি লেখার চেষ্টা করছে তো করছেই, একটাও তার মন মতো হচ্ছে না। এই পর্যন্ত মেয়েটাকে তার মনের কথা বলার জন্য সে যে কতবার চেষ্টা করেছে তারও কোনো হিসাব নেই। বন্ধুদের সাথে সারাক্ষণ এই নিয়েই কথা বলতে থাকে সে, কিন্তু কখনো মেয়েটাকে কিচ্ছু বলতে পারেনি। কিন্তু আজকে অনেক চেষ্টার পরে সুন্দর করে সে একটা চিঠি লিখেছে, আর তাদের এলাকার একটা অনেক পুরনো ক্রসিং ব্রিজের ওপর মেয়েটার জন্য সে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সে চলে আসে। হ্যাঁ, এটাই হলো সেই মেয়ে যার জন্য সে পাগল। তার নাম সুমা। তবে দেখা যায় তার চিঠি দেওয়ার আগেই একটা কালিয়া ভোম্বল পাণ্ডে ফুল নিয়ে তার দিকে এগিয়ে যায়, আর সেখানে সুমাকে সে প্রপোজ করে। কিন্তু সুমা তার কথার কোনো রিপ্লাই দেয় না, তাকে ইগনোর করে। বলতে বলতে তখনই সুমার বাবা ওখানে চলে আসে। পেশায় তিনি একজন হাবিলদার, আর এই কালিয়া গত অনেক দিন ধরে তার মেয়েকে বিরক্ত করছিল বলে সে তাকে আজকে উদম কেলানি কেলাতে শুরু করে, যা দেখে আবার বিক্রম আর তার বন্ধু বান্ধবরা দৌড়ে পালায়। বাসায় গিয়ে সবাই এই নিয়েই কথাবার্তা বলছিল। ঠিক তখন তাদের বাসায় ছোট্ট একটা মেয়ে বিক্রমের মায়ের সাথে দেখা করতে আসে। তখন বিক্রম মেয়েটাকে ডেকে নেয় আর তাকে শিখিয়ে দেয় যেন টিফিন টাইমে এই চিঠিটা সে ক্লাস 10-এর সুমার ব্যাগে রেখে আসে। কাজটা করতে পারলে তাকে নাকি বড় একটা চকলেট দেবে। তাই মেয়েটা খুশি হয়ে তার কাজে রাজি হয়। তবে ছোট্ট মেয়েটাকে মনে রাখবেন, গল্পের শেষে কাজ আছে। তারপর দিন বিক্রম তার বন্ধুদেরকে নিয়ে তাদের আড্ডাখানায় আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই ওখানে সুমার বাবা একদম ফুল ফর্ম নিয়ে চলে আসে। তাকে দেখে তো বিক্রম এমনিই ভয় পেয়ে আছে, আর তার ওপর সে যখন বিক্রমকেই ডাক দেয় তখন তার কলিজার পানি শুকিয়ে যায়। ভয়ে ভয়ে সে সামনে এগোয়, কিন্তু আসলে সে তাকে মারতে আসেনি, বরং দোকান থেকে কিছু জিনিসপত্র নিতে এসেছিল। এখানে সব জিনিসপত্রের কথা লেখা আছে, দোকানদারকে সে যেন দিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই হঠাৎ সে সুমাকে দেখতে পায়। সে বিক্রমকে এখানে আসতে বলছে, যা দেখে বিক্রমের আনন্দের সীমা থাকে না। আজকে প্রথম সে তাকে ডাকলো, হয়তোবা সে চিঠিটা সে পড়েছে। ওখানে যাওয়ার পর সুমা বিক্রমকে তার সাইকেলটা বের করতে হেল্প চায়, আর এটাই যেন সুমার পক্ষ থেকে বিক্রমের জন্য একটা ইঙ্গিত। এরপর থেকে বিক্রম সেই সকল কিছু করতে শুরু করে যা সুমা পছন্দ করে। তাকে সে ফলো করতে শুরু করে। একদিন কিভাবে যেন বিক্রম সুমাদের বাসার টেলিফোন নম্বরটা বের করে ফেলে, আর সেখানে একবার করে 2বার কল লাগায়, আর তৃতীয়বারের সময় সেখানে সুমার বদলে তার বাবা কলটা ধরে বসে। তাই কি করবে কিচ্ছু বুঝতে না পেরে বিক্রমের বন্ধু তার কণ্ঠ চেঞ্জ করে সুমার বান্ধবী সেজে কথা বলে। এমনকি সুমার বাবা যখন সুমাকে জিজ্ঞাসা করে, তোর কি নিকি নামের কোনো বান্ধবী আছে, তখন সেখানে সুমাও হ্যাঁ বলে। যার কারণে খুশি হয়ে পরদিন বিক্রম মন্দিরে গিয়ে 20টা নারকেল ফাটানোর মানত করে। আর ঠিক ওই সময়টাতে সেখানে সুমা গিয়ে হাজির হয়। সে একদম সরাসরি বিক্রমকে জিজ্ঞাসা করে, গতরাতে আমার বাসায় তুমি কল করেছিলে? কিন্তু বিক্রম হ্যাঁ না কিছুই বলে না। তবে সুমা বুঝতে পেরেছে সেটা বিক্রমই ছিল। তারপর দুজনে এভাবেই আরও অনেকটা কথাবার্তা বলে। সুমার সাথে তার ছোট বোন ছিল। একসময় সুমা বিক্রমকে জিজ্ঞাসা করে, আমি কি মাঝে মাঝে তোমার বাসায় আসতে পারি? আর এই শুনে বিক্রমের আনন্দের সীমা থাকলো না। সে তাকে এক কথায় হ্যাঁ করে দেয়। আর সেদিন বাড়িতে গিয়ে বিক্রম তার বন্ধু বান্ধবদের নিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করে, কারণ আজকে সুমা আসবে বলেছিল। এমনকি বিক্রম তার জন্য তার ছোট বোনকে দিয়ে একটা বিশেষ হালুয়াও বানিয়েছে। আর এভাবেই বিকালবেলা সুমা বিক্রমের সাথে দেখা করতে আসে। প্রথমে দুজনে টুকটাক কথাবার্তা বলে, কিন্তু একসময় বিক্রম জানতে পারে সুমা এখানে একা আসেনি, তার সাথে শেখর নামের একটা ছেলে এসেছে। আর তাকে দেখে বিক্রম সহ সবাই একদম টাসকি খেয়ে বসে। সুমা জানায় সে নাকি তার বন্ধু হায়দ্রাবাদ থেকে এসেছে, আর গত 3 বছর ধরে তারা নাকি রিলেশনে আছে। এমনকি যদি তাদের পরিবার রাজি থাকে তাহলে দুজনে খুব শীঘ্রই বিয়েও করে ফেলবে। কিন্তু সমস্যা হলো শেখরের পরিবার রাজি থাকলেও সুমার পরিবার সম্ভবত রাজি হবে না। আর তাদের এই সব কথা শুনে বিক্রমের চেহারা একদম অফ হয়ে যায়। আসলে বিক্রম সেদিন যেভাবে তার ভুয়া বান্ধবী সেজে সুমার বাবার সাথে কথা বলেছিল সেটাতে সে ইমপ্রেসড হয়েছে। তাই সে যেহেতু এই বিষয়গুলোতে পারদর্শী, তাই সুমা এই বিষয়ে তার কাছে সাহায্য চাইতে এসেছে যেন শেখরের সাথে তার বিয়েতে বিক্রম সাহায্য করে। আর হ্যাঁ, আমাদের বিক্রম খুব ভালো মনের মানুষ, সেও রাজি হয়ে যায়। এরপর থেকে এই সেই টুকটাক অনেক বিষয় নিয়ে বিক্রম তার সাহায্য করে, যেন তার হাতে আর করার মতো কিচ্ছু নেই। আর মাঝখান দিয়ে এই দুইজনের হাসি খুশি সময় দেখে তার ভেতরটা যেন জ্বলে যাচ্ছে। এমনও সময় যায় যখন শেখর টানা সপ্তাহখানেক বিক্রমদের বাসাতেই থাকে, আর এদের প্রেম কাহিনী তার ভেতরটাকে একদম ভেঙে চুরে তছনছ করে দেয়। হ্যাঁ, এটা ছিল বিক্রমের প্রথম প্রেমের ঘটনা। আর যে সিনেমাটার কথা বলছি তার নাম হলো ড্যাশিং দিল জ্বালা।
এরা আরেকটা নাম আছে, সেটা হলো প্রেমাম। তবে আমি বলতে পারতেছি না যে ড্যাশিং দিলজালা আসল নাম নাকি প্রেমাম আসল নাম, কারণ প্রেমাম নামের আরও একটা মুভি আছে, সেম টু সেম, একদম কোনো পার্থক্য নেই, সেম গল্প, এমনকি সেম কাস্টও আছে ওই মুভিতে। তো আপনি ধরে নেন নাম কি, 2016 সালে সিনেমাটা মুক্তি পেয়েছিল। আর এখানে শুধু একটা গল্প নয়, দেখতে থাকুন, সামনে ধাপে ধাপে বিক্রমের জীবনের কয়েকটা ফ্রেজ আপনি দেখতে পাবেন। তাহলে চলুন ঘটনার 9টা বছর সামনে এগিয়ে যাই। এখন সময়টা হলো 2005 সাল। বিক্রম আর তার দুই বন্ধু শিবা এবং বাসু এখনও সব সময় একসাথেই থাকে। তবে সমস্যাটা হলো ওই সময়টাতে তারা শুধুমাত্র টিনেজার ছিল, আর এখন ভার্সিটির একদম টকবগে যুবক। এক কথায় বলতে গেলে লাফাঙ্গাগিরির একদম শেষ সীমায় পৌঁছে গিয়েছে। ঠিক তেমনই একবার ভার্সিটির একটা অনুষ্ঠানে অন্য একটা বখাটে দলের ছেলে তার বাবার নামে গালি দিয়েছিল বলে তাকে আর তার দলের প্রত্যেকটাকে তারা বেদম পিটিয়েছিল, যার কারণে ভার্সিটি থেকে তাদের 3জনকেই 2 মাসের জন্য সাসপেন্ড করা হয়। তাহলে চলুন 2 মাস সামনে এগিয়ে যাই। আজকে তাদের ভার্সিটির রিওপেনিং, তাই 3জন বন্ধু ভার্সিটিতে গিয়ে প্রথমেই 2টো মেয়েকে র্যাগ দিতে শুরু করে। আর তাদের সাথে মজা নেওয়ার সময়তেই বিক্রম একটা মেয়েকে দেখতে পায়। সম্ভবত মেয়েটা তাদের ভার্সিটিতে নতুন, বিক্রম তাকে তার ভার্সিটিতে আগে দেখেনি, অর্থাৎ সে নতুনই অ্যাডমিশন নিয়েছে, তাই তাকে ডেকে নিয়ে সে তার সাথেও র্যাগিং শুরু করে দেয়। কিন্তু একসময় তারা জানতে পারে যে মেয়েটা কোনো স্টুডেন্ট নয়, বরং তাদের নতুন লেকচারার, অর্থাৎ তাদের টিচার। যেটা জানতে পেরে প্রত্যেকের হাওয়া টাইট। তার নাম হলো সিতারা, নামটা খুব সুন্দর। যাই হোক, বিষয়টাতে যেহেতু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, সেজন্য সে তাদেরকে তেমন কিছুই বলে না, বাট র্যাগিং করাটা চলবে না এই বলে সে চলে যেতে ধরে। আর যতটুকু বোঝা গেল, স্টুডেন্ট হোক বা টিচার, বিক্রম তাকে পছন্দ করে ফেলেছে। তবে সেদিন সিতারা ম্যামের সাথে প্রথম ক্লাসেই বিক্রম ঝামেলা পাকিয়ে ফেলে। ক্লাসে ঢোকার সময় সে তার হাতে একটা পানির বোতল নিয়ে ঢুকেছিল, আর মূলত সেই বোতলে দুষ্টু পানি ছিল। আপনি বুঝতে পারছেন আমি কোন পানির কথা বলছি। আর সেটা নাকের সামনে নিতেই সিতারা ম্যাম বুঝতে পারে। প্রথমে সে খুব সুন্দর মতোই তাদেরকে বোঝায় যে এই সব এখানে নয়, তোমাদের দরকার হলে তোমরা বাড়িতে করো বা বারে যাও, এখানে কেন। কিন্তু এখানে বিক্রম তাকে সরি বলার বদলে উল্টো সিতারার সাথে ভাব দেখিয়ে কথা বলে, তাই তাদের 3জনকেই সে ক্লাস থেকে বের করে দেয়। তবে বিক্রম দরজায় দাঁড়িয়ে উল্টো সিতারা ম্যামকে ডাক দেয়, বলে একটু আসবেন, কথা আছে। সিতারা ম্যাম যখন সেখানে যায় তখন একদম বিক্রম সরাসরি তাকে বলে দেয়, আপনাকে আজকে খুব সুন্দর লাগছে। এই কথা শুনে সিতারা ম্যাম তাকে কি বলবে কিচ্ছু বুঝতে পারে না। তারপর 3 বন্ধু ক্যান্টিনে গিয়ে আড্ডা দিচ্ছিল। বিক্রমের বন্ধুরা যখন জানতে পারে যে বিক্রম তার লেকচারারের প্রেমে পড়েছে, তখন তাদের একদম ফিউজ উড়ে যায়। বলে, আরে সে নির্ঘাত তোর থেকে বয়সে 2 বছরের বড় হবে। কিন্তু বিক্রমের এতে কিছু যায় আসে না, 2 বছরের বড়তে কি আসে যায়। আর ওদিকে আমরা দেখতে পাই শুধুমাত্র বিক্রম নয়, ভার্সিটির প্রত্যেকটা মেল টিচার সিতারা ম্যামকে পছন্দ করে আর তাকে ইমপ্রেস করার চেষ্টায় থাকে। সেদিনটা এভাবেই চলে যায়। তারপর দিন বিক্রম আর তার 2 বন্ধুকে প্রিন্সিপাল তাদের ডেকে পাঠায়। মূলত সাসপেন্ড হওয়ার পর তাদের 3জনকে প্যারেন্টস নিয়ে আসার কথা ছিল, কিন্তু গতকালকেও তারা বলেছে নিয়ে আসবে, আজকে তাদের খবর নেই। ঠিক এই বলতে বলতে ভার্সিটিতে শহরের ডিএসপি স্যার এসে হাজির হয়। সে সোজা প্রিন্সিপালের রুমে গিয়ে ঢুকে আর জানা যায় তিনি হলেন বিক্রমের মামা। বিক্রমের বাবা নাকি ব্যস্ত মানুষ, তাই উনি এসেছেন। আর তাকে দেখে প্রিন্সিপালের হাওয়াতে এমনিই টাইট হয়ে গিয়েছে। ওখানে সিতারা ম্যাম সহ আরও কয়েকজন শিক্ষক ছিলেন। সেখানে ডিএসপি স্যার প্রিন্সিপালের সমস্ত কমপ্লেন শুনতে শুরু করে। সে বলে, 2 মাস আগে আপনার ভাগ্নেস ভার্সিটির একটা ট্রান্সফরমার ফাটিয়ে দিয়েছিল, আর সেদিন কলেজে অন্য একটা গ্রুপের সাথে মারামারি করে পুরো অনুষ্ঠান নষ্ট করে ফেলেছিল। কিন্তু এই শুনে উল্টো সে প্রিন্সিপালকে বলে ওঠে, আরে স্যার, আমি যখন ওর সমান ছিলাম তখন ট্রান্সফরমারের নিচে বোমা লাগাইনি, প্রিন্সিপালের চেয়ারের নিচে বোমা লাগিয়েছিলাম। আর দেখুন আজকে ডিএসপি হয়ে গিয়েছি। পোলাপান যদি লুতুপুতু হয়ে বড় হয় তাহলে তো হবে না, তাই এসব বিচার নিয়ে আমার কাছে আসবেন না। এই বলে তাকে একটা ধমক দিয়ে ওখান থেকে চলে যায়। আর সেখানকার সবার একদম হাওয়া টাইট। মনে হয় না সামনের কলেজের কোনো ঝামেলায় তাদের 3জনকে প্রিন্সিপাল কোনো কিছু বলার সাহস পাবে। কিন্তু বোঝা গেল আগের কয়েকটা ঘটনার সাথে সাথে এই ঘটনায় বিক্রমের প্রতি সিতারা ম্যাম কিছুটা ইমপ্রেসড, অন্য দিক দিয়ে ইমপ্রেসড, মানে কি বলবো ধরু। যাক, তারপর দিন 3জন খুবই লেট করে ক্লাসে ঢুকে, যার কারণে সিতারা তাদের 3জনকেই ক্লাস থেকে বের করে দেয়। আর এভাবেই তাদের দিনকাল যাচ্ছিল। তবে এতটুকু বোঝা যায় যে দিনে দিনে সিতারার সাথে তার সম্পর্কটা স্টুডেন্ট টিচার থেকে বের হয়ে কিছুটা অন্যদিকে যাচ্ছে। আর অন্যদিকে বলতে কোন দিকে যাচ্ছে এটা তো আমার ভেঙে বলার দরকার নেই, আপনি নিজেই বুঝতে পারছেন। কারণ এখন বিক্রম যদি তার সাথে ফ্লার্ট করে তাহলে সেটাকে সে বিরক্তির সাথে নেয় না, বরং এখন সিতারা বিক্রম আর তার বিষয়গুলোকে উপভোগ করে। তাহলে চলুন ঘটনা একটু স্কিপ করে কিছুটা সামনে
এগিয়ে যায়। তারা এখন প্রায় সময়তেই মেসেজের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে। সামনের কিছুদিন পর তাদের ব্যাচটাকে একটা এক্সিবিশন ট্যুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, যেখানে সিতারা ম্যামের পাশের সিট পেয়েছে বিক্রম। আর হ্যাঁ, এটাও সে সিন্ডিকেট করেই পেয়েছে, বলাই বাহুল্য। যাই হোক, এখানে আরও কিছু ঘটনা ঘটে যার মাধ্যমে দুজনের সম্পর্কটা আরও কিছুটা ভালো হয়। কিন্তু তারও এক সপ্তাহ পর হঠাৎ ভার্সিটিতে একটা হ্যান্ডসাম ছেলে এসে সিতারা ম্যামের কথা জিজ্ঞাসা করে। আর এই কথাটা যখন বিক্রমের কানে যায় তখন তার টেনশনের বাত্তি জ্বেলে ওঠে, কারণ ঠিক একই ঘটনা আজ থেকে 9 বছর আগে তার প্রথম ক্রাশের সাথে হয়েছিল, যেখানে সে আজকেও সন্দেহ করছে যে সেই ছেলেটা সম্ভবত সিতারা ম্যামের বয়ফ্রেন্ড হবে। এই ভাবতে ভাবতেই হঠাৎ সিতারা সেই ছেলেটার সাথে তাদের সামনে পড়ে যায়। সে তার পরিচয় করিয়ে দেয়, এই ছেলেটা নাকি তার কাজিন, তার নাম রাহুল। যেখানে রাহুল তাদের সাথে বেশ ফ্রিভাবে মিশে যায় আর প্রত্যেককে নিয়ে কলেজের ক্যান্টিনে খাবার দাবারের আয়োজন করে। সাথে ওখানে সিতারা তার কাজিনের সাথে খুব ফ্রেন্ডলিভাবেই কথা বলে। সেগুলো বিক্রমের আবার সহ্য হয় না, কারণ সিতারা বিক্রমকে কয়েকটা কাটা মেরে কথা বলেছিল যে ও তোমার থেকে অনেক ভালো, তোমার মতো মদ বিড়ি সিগারেট নিয়ে থাকে না। আর এই কথা শুনে রাতের বেলা সেখানে বিক্রমের বাকি বন্ধুরা দুষ্টু পানি খাচ্ছিল, কিন্তু বিক্রম তাদেরকে বলে দেয় যে আজকে থেকে আমি এগুলো খাওয়া ছেড়ে দিয়েছি, এগুলো খাবো না। আর সিতারা এগুলো পছন্দ করে না আর মনটাও আজকে খারাপ। তবে তখনই হঠাৎ তার মোবাইলে সিতারা ম্যামের কল চলে আসে। সে জিজ্ঞাসা করছে, কি হয়েছে, মন খারাপ বুঝি? সকালে রাহুলের সামনে তোমাকে স্টুডেন্ট বলে পরিচয় দিয়েছে এই জন্য? কিন্তু বিক্রম তেমন কোনো উত্তর দেয় না, উল্টো জিজ্ঞাসা করে, রাহুল মদ বিড়ি সিগারেট থেকে দূরে থাকে বলে তুমি তাকে পছন্দ করো, তাই না? যা শুনে সিতারা এবার একদম উল্টো কথা বলে, তেমন কোনো বিষয় না, এটা যার যার পার্সোনাল চয়েস। কিছু ক্ষেত্রে আমার এগুলো ভালোই লাগে, তবে অতিরিক্ত নয়। আর আমি তো কখনো বলিনি যে আমি রাহুলকে পছন্দ করি বা তোমাকে অপছন্দ করি। আসলে সিতারার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে ইনডিরেক্টলি বিক্রমের কাছে সে সরি চাইছে, আর বিক্রমকে এটা বোঝাতে চাইছে যে সে তার জন্য স্পেশাল। একদম শেষে বিক্রমকে সে এটা বলে ফোন কেটে দেয় যে আগামীকাল নাকি তার জন্য স্পেশাল ডে। চলে আসে তার পরদিন একদম ভোরে সূর্য ওঠার আগেই সিতারা রেডি হয়ে যেন কোথায় বের হয়। ঠিক তখনই ওখানে সে বিক্রমকে দেখতে পায়। আসলে আজকে সিতারার জন্মদিন, আর কিভাবে যেন বিক্রম বিষয়টা আগে থেকেই জানতো, তাই সে তার জন্য স্পেশাল একটা মারাঠিয়ান দই বানিয়ে এনেছে, আর সেটা সিতারা অনেক পছন্দ করে। তারপর দুজনে মন্দিরে চলে যায়। ওখানে একে অপরের সাথে তারা অনেক কথাবার্তা বলে, অনেক কিছু শেয়ার করে। সেই দিনটা দুজনে খুব সুন্দর কাটায়, আর বিক্রমের সাথে থাকার কারণে সিতারা সময়টা খুব সুন্দরভাবেই উপভোগ করে। আর এই সব কিছুর মধ্য দিয়ে তাদের সম্পর্কটা আরও 2 ধাপ সামনে এগিয়ে যায়। ঘটনার প্রায় 1টা বছর পার হয়ে যায়। সামনের মাসে তাদের ভার্সিটিতে বাৎসরিক একটা অনুষ্ঠান হবে, যেখানে বিক্রম তার বন্ধুদের নিয়ে একটা স্টেজ পারফর্ম করার প্ল্যানিং করে। কিন্তু সমস্যা হলো তাদের ডান্স শিখতে হলে একজন ডান্স টিচার দরকার। তবে টানা সপ্তাহখানেক খোঁজ করার পরেও তারা একটা ভালো ডান্স টিচার খুঁজে পায় না। আর এই বিষয়টা যখন বিক্রম সিতারার সাথে শেয়ার করে তখন সে নিজে তাদেরকে ডান্স শেখাতে আগ্রহ দেখায়। তবে বিক্রম বিশ্বাস করতে পারছে না যে সে ডান্স পারে নাকি। কিন্তু পরদিন যখন সিতারা তার পারফরমেন্স দেখায় তখন উল্টো বিক্রম তাকে সহজ স্টেপ দেখাতে বলে যে এত কঠিন স্টেপ আমরা পারবো না, আমাদের সহজ কিছু একটা দেখান। যার কারণে এরপর থেকে শুরু হয়ে যায় তাদের প্র্যাকটিস। আর এখানে বিক্রমের সাথে সিতারার এই কেমিস্ট্রি দেখে ভার্সিটির যে টিচারগুলো তাকে পছন্দ করতো তারা এখন হাত গুটিয়ে নিয়েছে। এইভাবেই দিনের পর দিন প্র্যাকটিস শেষে ফাইনালি অনুষ্ঠানের দিন বিক্রম আর তার বন্ধুরা খুবই সুন্দর পারফর্ম করে, আর পরবর্তীতে সিতারা তাদের সকলের খুব প্রশংসা করে। তবে এক সময় কথাবার্তায় বিক্রম জানতে পারে যে সামনের সপ্তাহে নাকি সিতারা মাসখানেকের জন্য তার গ্রামের বাড়ি পুনেতে বেড়াতে যাবে। যা শুনতে পেরে বিক্রমের একদম মুড অফ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, তার পরিবারের সবাই সেখানেই থাকে, যেতে তো হবেই। তাই পরের সপ্তাহে সময় মতো বিক্রম তাকে বাসে উঠিয়ে দিতে যায়। যাওয়ার আগে দুজনের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে দুজন এই কয়দিন একে অপরকে খুব মিস করবে। সিতারা তাকে সান্ত্বনা দেয়, যাচ্ছি যেন ফিরে আসতে পারি, চিন্তা করছো কেন, খুব মিস করব তোমাকে। তাছাড়াও সে আরও কয়েকটা কথা বলে যে প্রেম, ভালোবাসা আর সকল অনুভূতি একটা সময় এমন এক ভারসাম্যে এসে দাঁড়ায় যখন চাইলেই সেটাকে কমানো যায়, চাইলেই সেটাকে বাড়ানো যায়, বাকিটা তোমার ওপর। এই বলে একদম শেষে বিক্রমকে সে নিজের হাতে বানানো একটা ব্রেসলেট উপহার দেয় আর বিদায় জানিয়ে বাসে উঠে পড়ে। আর এরপর থেকে বিক্রম প্রত্যেকটা দিন গুনতে শুরু করে কবে দিনগুলো শেষ হবে আর কবে সিতারা আবারও তাদের ক্লাস নিতে আসবে। দিন যেতে থাকে, এক এক করে 20 দিন পার হয়ে যায়। আর যখন প্রায় 1.5 মাস পার হয়ে যাচ্ছে তখন একদিন হঠাৎ ক্লাসে একটা নোটিশ চলে আসে। সেই নোটিশে জানা যায় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি সিতারা ম্যাম গুরুতর ইনজিওর্ড হয়েছে, তাই তিনি সামনের সময়গুলোতে হয়তোবা তাদের ক্লাস নিতে আর ফিরে আসবে না। যে কথা শুনে বিক্রম আর তার বন্ধু সোজা পুনের উদ্দেশ্যে রওনা হয়, সিতারার বাড়ির দিকে রওনা হয়। আর সেখানে পৌঁছানোর পর সিতারার সাথে তাদের দেখা হয়, কিন্তু অদ্ভুতভাবে সিতারা তাদের কাউকেই চিনতে পারে না। মূলত যে দুর্ঘটনার কথা আমরা জানতে পারলাম সেখানে তার রিসেন্টলি কিছু বছরের টেম্পোরারি মেমোরি লস হয়েছে, যার কারণে বিক্রমকে সে চিনতে পারছে না। আর এই বিষয়টা বিক্রম
বিক্রম সহ্য করতে পারে না। তাকে কিছু না বলেই সে বাড়ি থেকে বের হয়ে আসে, কারণ এই সময় তাকে কোনো কিছু মনে করানোর জন্য প্রেশার দেওয়া যাবে না। তার সেই সমস্ত মুহূর্তের কথা মনে করতে শুরু করে যেগুলো সে সিতারার সাথে কাটিয়েছে, কিভাবে তাদের সম্পর্কটা এই পর্যন্ত এসেছিল, সেই সমস্ত স্মৃতিগুলো তাকে কুরে কুরে খাচ্ছে। আর এভাবেই ধীরে ধীরে প্রায় 3টে মাস পার হয়ে যায়। হঠাৎ একদিন বিক্রমের বন্ধুরা সিতারার বিয়ের কার্ড হাতে পায়, আর এই বিয়ের কথা যেন বিক্রমের ভেতরটায় আঘাত করে বসে। কিন্তু তার কিছু করার নেই, এখনও তার স্মৃতি ফিরে আসেনি, কবে ফিরে আসবে নিশ্চিত নয়, কিন্তু এর মধ্যেই হয়তোবা সে অন্য কারো হয়ে যাবে। তাই সিতারার বিয়ের ইনভিটেশন পাওয়ার পরেও সে তার সাথে গিয়ে কথা বলার সাহস পায় না, কারণ সিতারা কখনোই তাকে সরাসরি এটা বলেনি যে সে তাকে ভালোবাসে। তাহলে কোন জোর নিয়ে সে ওখানে যাবে? তাই এখানে বিক্রমের জীবনের আরও একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। ঘটনা তারপর আবারও 10 বছর সামনে এগিয়ে যায়। বর্তমানে বিক্রম তার একটা রেস্টুরেন্ট রান করছে, আর তার রেস্টুরেন্টের কাস্টমারগণ এক কথায় তাদেরকেই সেরা হিসেবে জানে। আর সে বর্তমানে সবথেকে সেরা শেফদের মধ্যে একজন হয়ে গিয়েছে। সারা দেশে তার চর্চা চলে, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন ম্যাগাজিনে তার নামে চর্চা হয়। তবে মাঝে মাঝে এখনও সিতারার কথা ভেবে তার মনটা এদিক সেদিক ছুটাছুটি করে। এরকমই একদিন সে যখন আনমনে নিজের মধ্যে ডুবেছিল, ঠিক তখন সে খেয়াল করে ভেতরে তার বন্ধুর সাথে একজন ফিমেল কাস্টমার কিছু একটা ঝামেলা করছে। ওখানে যাওয়ার পর মেয়েটা থেকে জিজ্ঞাসা করে, বাকি ট্যাক্সগুলো সম্পর্কে আমি বুঝলাম, তবে আপনাদের এই নতুন এটা কিসের ট্যাক্স? তখন বিক্রম তাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে, জানায়, আই এম সরি যে এটা গভর্নমেন্টের পক্ষ থেকে নতুনভাবে অ্যাড করা হয়েছে, কিন্তু এটাকে পুষিয়ে দিতে আমরা 10% ডিসকাউন্টও রেখেছি, তাই ওদিকে নজর দিয়ে বিষয়টাকে ক্ষমা করবেন, ফিল ফ্রি। যার কারণে মেয়েটা তার কথায় স্যাটিসফাইড হয়। এমনকি বিক্রমের কথায় মেয়েটা সামান্য ইমপ্রেসড। তার চোখের চাহনি দেখেও কেমন যেন একটা অদ্ভুত বিষয় মনে হচ্ছে। যাক, বিক্রম এই বিষয়গুলোকে এখন আর পাত্তা দেয় না, কারণ সে এখন বেশ ম্যাচিওর। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা সে ভালোভাবেই জানে। এতদিনে তাদের ফ্রেন্ড সার্কেলের সকলেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই কয়েক বছর ধরে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ পর্যন্ত নেই, কিন্তু রেগুলার ফোনে কথা হয়। আজ হঠাৎ তার বন্ধু শিবা তাকে কল করে জানায় যে তার নাকি বিয়ে ঠিক হয়েছে, ফ্যামিলি থেকে অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তাই তার দাওয়াত দেয়। আর কথায় কথায় হঠাৎ করে যখন দুজনে তাদের ভার্সিটির লাইফের কথা টেনে আনে, তখন তার সাথেই চলে আসে সিতারা ম্যামের কথা। আর এই নামটা শুনতে পেরে বিক্রমের মুখটাই যেন একদম চেঞ্জ হয়ে যায়। সেই ক্ষতটা এখনও তার ভেতরে আগের মতোই আছে, তবে মাঝে মাঝে প্রকাশ পায়। যাক, তার কিছুদিনের মধ্যে সেদিনের সেই মেয়েটার সাথে আবারও তার দেখা হয়। হ্যাঁ, সেই মেয়েটা যার সাথে বিল নিয়ে তার ক্যাচাল হয়েছিল। মেয়েটা জানায় যে, আমি আপনার খুব বড় ফ্যান, টিভিতে, ইউটিউবে, ম্যাগাজিনে সব জায়গায় আপনার রান্নার প্রশংসা, আপনার চর্চা হয়। আর এভাবেই কথায় কথায় মেয়েটা তাকে একসময় আপনি জায়গায় তুমি বলে ডাকতে শুরু করে, যে বিষয়টা আবার বিক্রমের হজম হয় না। এমনকি একসময় মেয়েটা বিক্রমের স্কুল লাইফের কথাবার্তা বলতে শুরু করে। সে বলে, মনে আছে আপনি সুমা আপুর কাছে একটা কট খেয়েছিলেন, তার জন্য কবিতা লিখেছিলেন, চিঠি লিখেছিলেন। আর এই কথা শুনেই বিক্রম চিনতে পেরে যায় যে এটা হলো সেই ছোট্ট মেয়েটা যাকে দিয়ে সে চিঠি পাঠাতো। মনে আছে? এই মেয়েটার কথা আমি মনে রাখতে বলেছিলাম সেই গল্পের শুরুতে। হ্যাঁ, তার নাম সিন্ধু। এই 15 বছরে সে অনেকটাই বড় হয়ে গিয়েছে। বিক্রম তাকে চিনতে পেরে যায়, আর সেদিন মূলত রেস্টুরেন্টে বিক্রমকে দেখে সিন্ধুর কিছুটা চেনা চেনা লেগেছিল। আর তারপর যখন সে ভালোমতো বিষয়টা খুঁটিয়ে দেখে, তাকে নিয়ে সার্চ করে, তখন সিন্ধু তাকে চিনতে পেরে যায়। আর আজকে কথায় কথায় বিক্রম জানতে পারে যে সিন্ধু নাকি সেদিন সুমাকে চিঠি দেয়ইনি, সে নাকি দেওয়ার সুযোগটাই পায়নি, তাই মিথ্যা বলে চকলেট নিয়েছিল। যাকে ওই বিষয়টা নিয়ে এখন বিক্রমের তেমন কোনো আফসোস নেই। রাতে এই বিষয়টা নিয়ে বিক্রম খুব খুশি, কারণ সে এতদিন পর্যন্ত ভাবছিল হয়তোবা সুমা তাকে ধোকা দিয়েছে, কিন্তু মূলত সুমার কাছে সিন্ধু এই চিঠি পৌঁছাই দেয়নি, তাহলে সে কিভাবে তাকে ভালোবাসতো? সে তো জানতোই না। আসলে যতটুকু বুঝতে পারছি, বিক্রমের মনে আবারও একটু প্রেম প্রেম ভাব জেগে উঠতে শুরু করেছে। মনের অজান্তেই বিক্রম সিন্ধুর জন্য অপেক্ষা করতে শুরু করেছে। পরদিন আবার সিন্ধু তার সাথে দেখা করতে আসে, আর সে খুবই ফ্রেন্ডলি কথাবার্তা বলতে শুরু করেছে তার সাথে। এভাবেই দিন কাটতে থাকে। আর তারপর সেদিনটা চলে আসে যেদিন তার বন্ধুর এঙ্গেজমেন্ট। সেখানে আবারও তারা পুরনো বন্ধু সব একত্রিত হয়, সবার সাথে বিষয়টা নিয়ে বিক্রম আড্ডা দেয়। সেখানেও সবাই এতে খুব খুশি, কারণ আর যাই হোক, তাদের বয়সের গ্যাপ যতই হোক, বিক্রমকে অনেকদিন পর খুশি দেখা যাচ্ছে। তাই তার বন্ধু তাকে খুব শীঘ্রই নিজের মনের কথা তার কাছে প্রকাশ করার কথা বলে, কারণ আগের বারের মতো যদি সে বেশি দেরি করে ফেলে তাহলে তো সমস্যা। কিন্তু পরের সময়টাতে একদিন বিক্রম দেখতে পায় সিন্ধু তার রেস্টুরেন্টের অন্য একটা ছেলের সাথে কথা বলছে। অবশ্যই সে ফ্রিভাবে কথা বলছে না, কিন্তু কথা তো বলছে। তাই পরবর্তীতে ছেলেটা চলে যাওয়ার পর বিক্রম তার সাথে কথা বলতে আসে। আজকে বিক্রম প্রস্তুতি নিয়ে এসেছে যে সে তাকে বিয়ের জন্য প্রপোজ করেই ফেলবে। তাই কথায় কথায় একসময় বিক্রম তাকে বলে ওঠে, আমি যদি তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই তাহলে তুমি কিছু মনে করবে না তো? আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। আর এই কথা শুনে সিন্ধু কিছুটা চুপ হয়ে যায় আর বলে ওঠে,
তার বিয়ে নাকি অলরেডি ফিক্স হয়ে গেছে, 2 দিন পর তার এঙ্গেজমেন্ট আর 2 সপ্তাহ পর তার বিয়ে। আর তার এই কথা শুনে বিক্রমের আশাটা আবারও ভেঙে গেল। সিন্ধু তাকে জানায় একটু আগে যে ছেলেটা তার সাথে কথা বলে গেল সে ছেলেটা অন্য কেউ নয়, তার ফিয়ন্সি। এসব কথা শুনে বিক্রম এখান থেকে উঠে যেতে ধরে, কিন্তু সিন্ধু তাকে থামায়। তার সাথে নাকি সে দরকারি কিছু কথা বলতে এসেছিল, এই বিষয়টা নিয়েই বলতে এসেছিল, কিন্তু তার মাঝখানে তার ফিয়ন্সি দেখা করতে চলে আসে, তাই কিছু বলতে পারেনি। কিন্তু এবার বিক্রম তার কোনো কথা শুনতে চায় না। বিক্রম তার প্রতি রাগ দেখায়, কারণ 10টা দিন পার হয়ে গেল, তারা দুজন এতটা ফ্রি হয়েছে, কিন্তু এই 10 দিনে একটাবারও সে নিজের বিয়ের কথা একবার জানানোর প্রয়োজন মনে করলো না। কেন তার সাথে সে এতটা ক্লোজ হলো? যদি আগে থেকে সে জানতো তাহলে নিজের মনে এমন একটা জায়গা তৈরি করতো না। এই বলে সে ওখান থেকে চলে যায়। সিন্ধু তাকে কিচ্ছু বোঝাতে পারলো না। তার পরবর্তী সময়গুলোতে সিন্ধু যখনই তাকে কল করে তখনই বিক্রম তাকে ইগনোর করতে শুরু করে। কখনোই সিন্ধু তাকে কল করে পায় না। আর এভাবেই 4 দিন চলে যায়। একদিন সিন্ধু সোজা বিক্রমের সাথে দেখা করার জন্য তার রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু তবু বিক্রম নিজের ইগো নিয়েই তার সাথে কথা বলতে শুরু করে। সিন্ধু তাকে জানায় তার বিয়ে নাকি ক্যান্সেল হয়ে গিয়েছে, কিন্তু বিক্রম বুঝে উঠতে পারছে না কেন এমন হয়ে গেল, তার বিয়ে ক্যান্সেল কেন হলো, সিন্ধু কি তার জন্য এমনটা করলো? তখন সে জানায় মূলত একদম শুরু থেকেই ছেলেটার বিহেভিয়ার তেমন ভালো ছিল না। পরিবারকে শুরুর দিক থেকেই সিন্ধু কোনোভাবেই মানাতে পারছিল না, কিন্তু একদম এঙ্গেজমেন্টের দিন তার ফিয়ন্সির মুখে, অর্থাৎ সেই ছেলেটার মুখে সে এমন কিছু বাজে কথা শুনতে পায় যেগুলো তার সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ওই দিন সিন্ধুর চরিত্র নিয়েও সে বাজে কথা বলেছিল। সে নেশাপানি করে, এমনকি সে ড্রাগ অ্যাডিক্টেড, যার কারণে সিন্ধু এগুলো সহ্য করতে না পেরে পরবর্তীতে তার পরিবারকে জানায়। তখন তার পরিবার বিয়েটা ভেঙে দেয়। কিন্তু এইসব শুনেও বিক্রম তেমন কোনো রিয়্যাক্ট করে না, বরং তাকে স্বাভাবিকভাবেই ঠিক আছে বলে ওখান থেকে চলে যায়। তাই সিন্ধুও আর কিছু না বলে ওখান থেকে চলে আসে। তবে তার চলে যাওয়ার পর বিক্রমের বন্ধু বিক্রমকে অনেক কিছু বোঝায়। দেখ ভাই, আমার লেখাপড়াটা শেষ হওয়ার পর বিয়ের জন্য পরিবার থেকে অনেক চেষ্টা করেছে, কিন্তু পাত্রীপক্ষের কেউই আমাকে পছন্দ করে না। আর দেখ, এখনও সিঙ্গেল রয়ে গেলাম। ভাই একটু ভেবে দেখ, তোর বয়স ভালোই হয়েছে, মেয়েটা তোর প্রতি ইন্টারেস্টেড, এজন্যই তোকে এত কিছু শেয়ার করলো। এবার একটু ঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর দিন বিক্রম আবার সিন্ধুর সাথে দেখা করে। কিন্তু আজকে সিন্ধু বিক্রমকে কিচ্ছু বলতে দেয় না, বরং সে নিজেই প্রথমে নিজের মনের কথা খুলে বলে। সে বলে একদম ছোট থেকেই বিক্রমকে সে পছন্দ করে এসেছে, কিন্তু ছোটবেলার সেই ছেলে খেলা বাদ দিলে রিসেন্টলি তার সাথে যখন তার দেখা হলো তখন থেকেই বিক্রমের প্রতি তার মনে একটা আলাদা ভালো লাগা তৈরি হয়েছে, ভালোবাসার তৈরি হয়েছে। সিন্ধু সরাসরি তাকে জানিয়ে দেয় যে তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল এই জন্য কিছু বলতে পারিনি। তবে যেহেতু এখন সব শেষ, তাই মনের কথা আর চেপে রাখতে পারছি না, এবার চেপে রাখলে আফসোস করব সারা জীবন। কিন্তু এই শুনে বিক্রম প্রথমে 1 মিনিট সময় নেয়। সে সমস্ত অভিজ্ঞতার কথা চিন্তা করে যা আজ পর্যন্ত সে ফেস করেছে, আর এক সময় সে সিন্ধুর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। ঠিক তখনই সিন্ধুর মোবাইলে তার সেই প্রাক্তন ফিয়ন্সির কল চলে আসে, আর কলটা এবার বিক্রম ধরে। সে শুনতে পায় ওদিক থেকে ছেলেটা নেশা করে সিন্ধুকে খারাপ ভাষায় গালাগালি করছে আর তার পরিবার নিয়ে আজে বাজে কথা বলছে, যার কারণে সেদিন রাতেই বিক্রম তার ফুল ফর্ম নিয়ে তাকে কেলাতে যায়। আর তাকে উদম কেলানোর কিছুদিন পর আমরা সিন্ধু আর বিক্রমের বিয়ের এঙ্গেজমেন্টের দৃশ্য দেখতে পাই। সেখানে সবকিছু খুব সুন্দরভাবেই পার হচ্ছে, তার বন্ধুরাও খুব আনন্দ করছে, তার সাথে প্রত্যেকের সময়টা খুব সুন্দরভাবেই যাচ্ছে। সিন্ধু যখন জানতে পারে যে তার প্রাক্তন ফিয়ন্সিকে বিক্রম এইভাবে কেলিয়েছে তখন সিন্ধুও খুশি হয়। কিন্তু এই বলতে বলতে হঠাৎই সেখানে সেই অনুষ্ঠানে সিতারা ম্যাম তার সেই কাজিনকে নিয়ে হাজির হয়। পরবর্তীতে তার সেই কাজিন অর্থাৎ রাহুলের সাথেই তার বিয়ে হয়েছিল, আর তাদের দুজনকে দেখে বিক্রম একদম অবাক। তার পুরনো সেই স্মৃতিগুলো জেগে ওঠে যেগুলো তাকে দিনে দিনে কষ্ট দিয়েছে। বোঝা গেল সিন্ধুই তাদের দুজনকে ইনভাইট করেছে, কারণ সে কোনো আফসোস রাখতে চাইছিল না। আর সেখানে টেবিলে রাখা বিক্রমের হাতে বানানো স্পেশাল কিছু খাবার দেখে সিতারার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যেদিন বিক্রম তার জন্য সেই স্পেশাল দই বানিয়ে এনেছিল। অর্থাৎ বোঝা গেল পরবর্তী বছরগুলোতে ধীরে ধীরে সিতারার বিক্রমের সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়ে গিয়েছে, কিন্তু তখন আর কিছু করার ছিল না, এমনকি এখনও আর কিছু করার নেই। তবে দুজনের মধ্যে যে আফসোসটুকু ছিল সেটা আজকের এই মুহূর্তে যেন তারা একদম ভুলে গেল। অর্থাৎ একটা বিষয় লক্ষ্য করুন যে গল্পের শুরু থেকে এই পর্যন্ত বিক্রমের জীবনে কতগুলো ধাপ বয়ে গেল। প্রথম ধাপটা হলো সুমা, দ্বিতীয় ধাপটা সিতারা, আর ফাইনালি তৃতীয় ধাপে সিন্ধুর সাথে তার নতুন জীবনের শুরু হতে যাচ্ছে। আর হ্যাঁ, আমার যারা ফিমেল অডিয়েন্স আছেন তারা হয়তো বলবেন যে প্রকৃত ভালোবাসা বলতে হয়তো বা কোনো কিছুই নেই, ছেলেরা এমনই হয়, যখন যাকে ভালো লাগবে তাকেই ভালোবাসবে। কিন্তু বিষয়টাকে ওভাবে দেখেন না, তেমন কিছু নয়। জীবনের ধাপে ধাপে যদি আলাদা আলাদা বিষয়ে সাকসেস না আসে, যাকে আমি চাইছি তাকে পাওয়ার জন্য একদম শেষ পর্যন্ত চেষ্টা করা যেতে পারে, কিন্তু ফাইনালি যখন এমন একটা পর্যায়ে চলে আসে যেখানে আর কোনো উপায় থাকে না, তখন সেখান থেকে সরে আসাটাই ভালো। জীবনকে নতুন মোড় দিতে তাতে নতুন কিছুর এন্ট্রি দরকার। বিষয়টাকে এইভাবে দেখুন, একটা ব্যর্থতা
ব্যর্থতার জন্য সারা জীবনটাকে নষ্ট করা যায় না। তাই এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলছি না, কারণ সেন্সিটিভ বিষয় তো, বেশি বলতে গেলে সমস্যা। ইউটিউবে ড্যাশিং দিলজালা নামে সম্পূর্ণ মুভিটাই আপলোড করা আছে, আদিত্য মুভিজ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর এমনিতে মুভিটার অরিজিনাল নাম হলো প্রেমাম, একদম সেম নামে মুভিটার আরও একটা রিমেক আছে যেটা আমাকেও কনফিউজ করেছিল কিছুটা। তা যাই হোক, আজকের গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে সংক্ষিপ্তভাবে ভালোবাসা দেখাতে লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই যে স্ক্রিনে আরও একটা চমৎকার গল্প ভেসে উঠেছে, এটাও ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।